কুর্গ বা কোডাগু ভারতবর্ষের কর্ণাটক রাজ্যের দক্ষিণ পশ্চিম সীমান্তে অবস্থিত একটি ছোট্ট জেলা। মূলত কফি প্ল্যান্টেশনের জন্য বিখ্যাত এই জেলার প্রধান শহর মাদিকেরি। পশ্চিমঘাট পর্বতের সবুজ পাহাড়, অসংখ্য কফি এবং মশলার বাগান, মনমাতানো ঝর্ণা, কুয়াশাচ্ছন্ন উপত্যকা এবং মনোরম আবহাওয়া কুর্গ সারা বছর দেশ এবং বিদেশ থেকে প্রচুর ট্যুরিস্টকে অ্যাট্রাক্ট করে। এখানকার শীতল আবহাওয়া, পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসা ছোট ছোট ঝর্ণা, ঘন অরণ্য এবং ঘরবাড়ির মধ্যে ইউরোপীয় ঔপনিবেশিক স্থাপত্যের ছোঁয়া অনেকটা স্কটল্যান্ডের পরিবেশের সঙ্গে মেলে। তাই ব্রিটিশরা এই সৌন্দর্য দেখে কুর্গের নাম দিয়েছিলেন স্কটল্যান্ড অফ ইন্ডিয়া। গত ফেব্রুয়ারি মাসের একটা উইকেন্ডে আমি ব্যাঙ্গালোর থেকে কুর্গে এসেছিলাম এবং দুদিনে ঘুরে দেখেছিলাম এখানকার বেশ কিছু গুরুত্বপূর্ণ পর্যটন স্থল। সেই গল্প নিয়েই আজকের এই ছোট্ট ভিডিও। দর্শকদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কেমন লাগলো অবশ্যই জানাবেন। চলুন শুরু করা যাক। এই ট্রিপটাকে কিন্তু দক্ষিণ ভারত সিরিজের যে পার্ট 2 প্লেলিস্ট, যেটা আমি মাদুরাইতে বলেছিলাম, তার সঙ্গে গুলিয়ে ফেলবেন না। কুর্গ সম্পূর্ণ আলাদা জায়গা। কুর্গটা হচ্ছে মাইসোরের কাছে। কুর্গকে বলা হয় স্কটল্যান্ড অফ ইন্ডিয়া। কেন? ইন্টারনেটে তো দেখতেই পাবেন, আর আমি গিয়ে দেখাবো, সেখান থেকে আরও ভালো দেখতে পাবেন। কুর্গের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে মাইসোর, এয়ারপোর্ট হচ্ছে ব্যাঙ্গালোর। কুর্গ ঘোরার জন্য 3 দিন পুরো লাগে, কিন্তু আমি সেটা 1.5 দিনে কাভার করবো। পুরোটা পারবো না, কিছুটা বাকি থাকবে। কিন্তু জায়গাটা এত সুন্দর, সেটা আপনার প্রিলিউডটা তো দেখেছেন, তো প্রিভিউতে বাকিটা গিয়ে দেখবেন। এটা তো ট্রেলারটা কেন, পুরো মুভি দেখাচ্ছি। চলুন। আমার বাস এখান থেকে মানে ব্যাঙ্গালোর থেকে হচ্ছে রাত 11টার সময়। কালকে সকাল 6:30টায় পৌঁছবো আমি কুর্গ। এখানে একটা জিনিস কিন্তু অনেকে কনফিউশন হয়, কুর্গ হচ্ছে ব্যাঙ্গালোরের একটা তালুক বা ডিস্ট্রিক্ট। যে টাউনটা, যেটাকে ঘিরে সমস্ত ট্যুরিস্ট স্পট, সেই জায়গাটার নাম হচ্ছে মাদিকেরি। আমি এখান থেকে বাসে করে যাব মাদিকেরি। এবার যারা কলকাতা থেকে আসবেন, কারণ কুর্গ কিন্তু ইজ এ ভেরি ভেরি ফেমাস ট্যুরিস্ট স্পট, কীভাবে আসবেন সেটাও বলছি। কলকাতা থেকে ট্রেন বা ফ্লাইটে ব্যাঙ্গালোর পৌঁছে ব্যাঙ্গালোর থেকে রেড বাসে আপনি মাদিকেরির টিকিট বুক করতে পারেন। বাসে সময় লাগে 4.5 থেকে 5 ঘন্টা। অথবা যারা মাইসোর ঘুরতে আসছেন, মাইসোর থেকে কুর্গের দূরত্ব 120 কিলোমিটার, যেতে সময় লাগে 3 ঘন্টা মতো। মাইসোর থেকে সারাদিনই সরকারি এবং বেসরকারি বাস পাওয়া যায়। গুড মর্নিং। আমি যখন এসেছিলাম, আমি পৌঁছেছি সকাল 6:20, একদম রাইট টাইমে। আসার পরে আমি যে হোটেলটা নিয়েছি, এই হোটেলটা হচ্ছে মেইন যে মাদিকেরি টাউন, মানে মাদিকেরি বাস স্ট্যান্ড থেকে জাস্ট 200 মিটার। হোটেলে ঢুকে যাই, হোটেলে ঢুকে চেক ইন করে ঘুমিয়ে পড়েছি, কারণ বাসে খুব একটা ভালো ঘুম হয়নি। আচ্ছা, এটা আমি জানতাম না যে মাদিকেরি, যেটা কুর্গ ডিস্ট্রিক্টের, ওখানে আসার পথে রাস্তাটা কিন্তু পুরো হিলি রাস্তা, মানে 2 ঘন্টা 2 আপনাকে পুরো হিলের ওপর দিয়ে আসতে হয়। বাস আমার ঘুম বরবাদ হয়ে গেছে। এবার 8:30টার সময় ড্রাইভার সাহেব ফোন করছে, স্যার এসে গেছি। আমি তাড়াহুড়ো করে জাস্ট রেডি হয়ে নিচে নেমে চলে এলাম। এবার কুর্গ সম্বন্ধে কিছু কথা বলি। দেখুন, গতকালও বলেছি কুর্গ একটা ডিস্ট্রিক্ট, এর মধ্যে অনেক জায়গা আছে ঘোরার। আপনি ধরুন কুর্গটাকে বা মাদিকেরিটাকে যদি আপনি বলুন সেন্ট্রাল পয়েন্ট ধরেন কুর্গ ডিস্ট্রিক্টের, 3 দিকে তিনটে আলাদা আলাদা জায়গায় যাওয়া যায়। এখন আমি তো আছি 1.5 দিন, আজকে পুরো দিন আর আগামীকাল আধা দিন। পুরো 3 দিন কভার করা তো সম্ভব নয়, তবে হ্যাঁ 1.5 দিনে 2 দিনেরটা কমপ্লিট করে নেব। এবং ডে 3তে আপনি কী করতে পারেন সেটাও মোটামুটি আপনাদের আমি একটা আইডিয়া দিয়ে দেবো। একটা জিনিস বলতে পারি, এই কুর্গ জায়গাটা পপুলার, কিন্তু নট সো পপুলার লাইক রেস্ট আদার ডেস্টিনেশন লাইক উটি, কোডাইকানাল এটসেট্রা। এখনও ভার্জিন আছে। আমি যখন আসছিলাম, মানে ঠিক যখন সকাল 6টা বাজে, তখন না মানে জাস্ট সূর্যোদয় হবে হালকা 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 করে, এত সুন্দর লাগছিল ভাবতে পারবেন না। মানে পশ্চিমঘাট পর্বতমালার এই পার্টটা যে কত সুন্দর, কি বিউটিফুল, সেটা আপনাদের মানে না বললে বুঝতে পারবেন না। আজকে যেখানে যাচ্ছি, আজকের ফার্স্ট যে পয়েন্টটাতে যাচ্ছি, সেটার নাম হচ্ছে দুবারাই এলিফ্যান্ট ক্যাম্প।
মাদিকেরি ডিস্ট্রিক্ট থেকে এই জায়গাটার দূরত্ব হচ্ছে 34 কিলোমিটার। এখন যা 8:30 নাগাদ স্টার্ট করেছি, 40-45 মিনিট লাগবে পৌঁছতে। আসলে আমি যে হোটেলটায় আছি, হোটেলটার নাম হচ্ছে হিল ভিউ। আমি সন্ধ্যাবেলা ফিরে গিয়ে দেখাচ্ছি আপনাদের হোটেলটা। বাজেট হোটেল, কিন্তু আমার কিন্তু দারুণ লেগেছে হোটেলটার। আমাকে যে রুমটা দিয়েছে, ভিউটা এত সুন্দর, আমার খুব ভালো লেগেছে। প্রবলেমটা হচ্ছে হোটেলটার কোনো রেস্টুরেন্ট নেই, সুতরাং খাওয়া দাওয়া হয় আমাকে সুইগি জোম্যাটো দিয়ে করতে হবে, অথবা বেরিয়ে গিয়ে আশেপাশে রেস্টুরেন্ট থেকে করতে হবে। এই আমি বেরোনোর পরে রাস্তায় একটা রেস্টুরেন্টে এসে দাঁড়ালাম, এখানে একটু ব্রেকফাস্ট করে নিই। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রেস্টুরেন্ট। ধোসা আর কফি খেয়ে এখান থেকে বেরিয়ে যাবো। আরও এখান থেকে প্রায় 24-25 কিলোমিটার যেতে হবে। পৌঁছে গেছি আমরা দুবারা এলিফ্যান্ট ক্যাম্প। এই জায়গাটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি কুশলনগর। এখানে যেটা করতে হবে, পেছনে দেখতে পাচ্ছেন কিনা জানি না, এটা হচ্ছে কাবেরী নদী। যখন পুরো বর্ষাকাল থাকে তখন এই কাবেরী নদীতে কিন্তু জল পুরো ভরা থাকে। এখানে আপনারা র্যাফটিং করতে পারেন, অথবা বোট ধরে ওপারে যেতে হয়। ওপারে গিয়ে আপনারা ওখানে হাতি নিয়ে আসে আর কি জঙ্গল থেকে। সকাল 9টা থেকে 11:30 পর্যন্ত হাতি স্নান করে আপনি দেখতে পারবেন, ফটো তুলতে পারবেন। তুলে আবার আপনাকে এখান থেকে ব্যাক করে চলে যেতে হবে। এখানটার এন্ট্রি ফি হচ্ছে 100 টাকা। এই হলো কাবেরী নদী। এখান দিয়ে আপনাকে হেঁটে যেতে হবে খালি পায়ে। এই যে জায়গা আছে, এই রাস্তা দিয়ে আপনাকে হেঁটে যেতে হবে। এখন একদমই জল নেই এখানে, পুরো অ্যাডভেঞ্চার। এই দেখুন যাচ্ছি, মানে এর উপর দিয়ে বস্তা ফেলে রেখে দিয়েছে। একটু ধরে ধরে গেলে কিন্তু অসুবিধা নয়, বেশি লাফালাফি করতে গেলে স্লিপ করে পড়ে যাবেন। বর্ষাকালে কাবেরী নদীতে জল কানায় কানায় ভরে যায়, তখন হেঁটে আর পেরোনো যায় না। দূরে যে নৌকোগুলো রাখা আছে দেখছেন, সেগুলোতে করে নদী পেরিয়ে আপনাদের ক্যাম্পে প্রবেশ করতে হবে। এই যে সামনে বস্তাগুলো দেখছেন, এই বস্তার মধ্যে দিয়ে পা দিয়ে চলে গেলে হবে সামনে। মোটামুটি আপনার একটু ধরে আসলে পরে, যখন জল কম থাকবে, মিনিট 10 লাগবে, একটু ধরে আসতে হবে। বেশি লাফালাফি না করলেই হবে, কারণ আমি সামনেই দেখছিলাম যারা বেশি লাফালাফি করছেন বা কনফিডেন্স পাচ্ছিলেন না, অনেকেই কিন্তু পড়ে গেছেন। আদারওয়াইজ জায়গাটা কিন্তু বিউটিফুল জায়গা, কাবেরীর মাঝখান দিয়ে যাওয়া। চলে এসছি এপারে, কোনো অসুবিধা নেই। একটু ধরে 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 শুধু আসতে হবে, বেশি তাড়াহুড়ো করবেন না, সময় নিয়ে আসবেন। সকাল 9টার থেকে সকাল 11:30 পর্যন্ত ক্যাম্পটা খোলা থাকে। মঙ্গলবার প্রত্যেকদিন বন্ধ থাকে। এখানে এখন এন্ট্রি ফি বাড়িয়ে দিয়েছে। এখন সোম থেকে শুক্র নর্মাল ডেজে হচ্ছে 120 টাকা, শনি রবি এবং গভর্নমেন্ট হলিডেজে হচ্ছে 140 টাকা। ইউপিআইতে পেমেন্ট হয় অথবা ক্যাশে পেমেন্ট হয়। তবে একটা কথা মনে রাখবেন, এখানে নেটওয়ার্কের অবস্থা খুব খারাপ। আমাকে 5 মিনিট ওয়েট করতে হলো অন্য ফোন দিয়ে। আমি হটস্পট করে, মানে জিও চলছে কিন্তু ভোডাফোন চলছে না, করে তারপরে আমি মানে পেমেন্ট করতে পারলাম। মাদিকেরি শহর থেকে 35 কিলোমিটার দূরে অবস্থিত কাবেরী নদীর ধারে এই দুবারে এলিফ্যান্ট ক্যাম্প মূলত হাতিদের প্রশিক্ষণ এবং সংরক্ষণ কেন্দ্র। আপনারা যদি বর্ষাকালে আসেন তাহলে এখানে হাতির স্নান করা দেখতে পাবেন কাবেরী নদীতে, এবং সেখানে রিল বা সেলফিও ক্লিক করতে পারেন। এই দুবারে এলিফ্যান্ট ক্যাম্পে আগে হাতির পিঠে চড়ে সাফারি করা যেত, কিন্তু এখন তা বন্ধ আছে। এখন শুধুমাত্র ওয়াকিং ট্যুরই চালু রয়েছে। এখানে সামনে ওই 2-3টে হাতি আছে, আরও একটু যদি ভেতর দিকে এগিয়ে আসেন, এখানে দেখুন আরও 3টে টাস্কার আছে। বাঁদিকে একটা দেখালাম, আরও 3-4টে টাস্কার আছে এখানে। আপনাকে জুম করে দেখাচ্ছি, দেখুন। এখানে 3টে হাতি আছে আর কি। একজনের নাম আইয়াপ্পা, একজনের ধনঞ্জয়, একজনের নাম সামসা। আপনারা এখানে আসতে পারেন, কিছু বকশিস দিয়ে হাতির আশীর্বাদ নিতে পারেন। খাওয়াতে পারবেন না, এরা স্ট্রিক্টলি মানা করে, কারণ এরা রেগুলার ইন্টারভেলে এদের ফিডিং করে। এই 11:30টার পরে আবার দর্শকদের ঢোকা কিন্তু বন্ধ হয়ে যায়। দারুণ জায়গা, কিন্তু দারুণ জায়গা। এগুলো সব বড় বড় টাস্কার, কিন্তু নর্মাল এমনি নয়, এগুলো সব টাস্কার। এদের আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। আগে
এখানে না এলিফ্যান্ট সাফারি হতো, মানে আপনি হাতির পিঠে চড়ে জঙ্গলের ভেতর যেতে পারতেন, কিন্তু সেটা এখন বন্ধ হয়ে গেছে। আগে এখানে, বাট এখনও হয়, যখন জল বেশি থাকে কাবেরীতে তখন কিন্তু এলিফ্যান্ট বেদিং হবে, মানে হাতিকে স্নান করায়, তখন তার হাতির সঙ্গে আপনি ফটো তুলতে পারেন। কিন্তু এখন তো দেখলেন জলই নেই, যেটুকু জল আছে হাতি স্নান হতে হবে না, আমার আপনার হয়ে যাবে, হাতির হবে না। তবে জায়গাটা খুব সুন্দর, বিশেষ করে সিনিক বিউটি, ওই যে নদীটা পেরিয়ে এলাম ওই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আচ্ছা, এবার আপনারা যদি বর্ষাকালে আসেন তখন হবে কি আপনাকে অ্যাডিশনাল কিছু টাকা দিতে হবে, কত আমি ঠিক জেনে বলছি। ওখানে বোটে করে নদী পেরোতে হয়, প্লাস বর্ষাকালে যেহেতু কাবেরীর জলের ফ্লো অনেক বেশি থাকে, এখানে কিন্তু রিভার রাফটিংও হয়। এখানে মানে আসলে কুর্গে আসার না অনেকগুলো সময় আছে। কুর্গের যদি মিষ্টি যে পিকচারটা, মানে নিচে মেঘ ওপরে আপনি দাঁড়িয়ে আছেন, যে জন্য স্কটল্যান্ড অফ ইন্ডিয়া বলা হয়, সেটা যদি অ্যাকচুয়ালি এনজয় করতে চান না, তাহলে আপনাকে আসতে হবে হচ্ছে এই জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, ওই সময় যখন এখানে বর্ষার সিজন থাকে। এখন এখানে এলেও ভালো লাগবে, কিন্তু এখন যেটা হচ্ছে এখন পুরো পরিষ্কার রৌদ্রকরোজ্জ্বল ওয়েদার। এখানে এটা যেহেতু পাহাড়ের অনেকটা উপরে, এখানে গরমের কোনো ব্যাপার নেই, আবহাওয়া খুব সুন্দর। এখান থেকে এখন বেরিয়ে যাব। এর পরবর্তী ডেস্টিনেশন কি আমার ড্রাইভার সাহেবকে জিজ্ঞেস করি। আমার ড্রাইভার সাহেব মিস্টার আরাফাত হোটেল থেকে ঠিক করে দিয়েছেন, অত্যন্ত ভালো মানুষ। আমি ওনার কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আজকের পুরো সাইট সিনের জন্য উনি আমার থেকে 2500 টাকা নিচ্ছেন। চলুন। দুবারি এলিফ্যান্ট ক্যাম্প থেকে আমরা চলে এসেছি চিকলিওয়ালা ড্যাম, কাবেরী নদীর উপর তৈরি আর একটা ড্যাম। দেখুন এখানে আবার ডেঞ্জার সাইন দেওয়া আছে, এখানে কুমির আছে, খুব ডিপ রিভার সুইমিং প্রহিবিটেড, অ্যালকোহল আর স্মোকিং ইজ প্রহিবিটেড। 7 জন লোক এখানে মারা গেছে, কীভাবে জানি না, বাট ডেফিনেটলি ওভার এনথুসিয়াস্টিক হয়ে। আর রাত্রিবেলা থাকা অ্যালাউড নয়। কাবেরী নদীর ওপরের ড্যাম, দেখতে প্রাকৃতিক পরিবেশটা এখানে খুবই সুন্দর। ব্যাকড্রপে পশ্চিমঘাট পর্বতমালা, কারণ এই কুর্গ জায়গাটা পুরোটাই পশ্চিমঘাট পর্বতমালার একটা রেঞ্জের মধ্যে পড়ে আর কি। এখান দিয়ে মানে সোজা ড্যামের সাইড দিয়ে আপনি হেঁটে যেতে পারেন। আর ব্যাস, এখানে আর সেরকম কিছু নেই। মানে একদম ওই দুবারি এলিফ্যান্ট ক্যাম্প থেকে আপনি যখন বেরিয়ে আসবেন সেই রাস্তাতেই এটা পড়ে, এখানে কোনো এন্ট্রি ফি নেই, প্রত্যেক দিনই খোলা থাকে। কাবেরী নদীর উপর অবস্থিত সেমি সার্কুলার শেপের এই চিকলিওয়ালা ড্যাম প্রত্যেক দিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত পর্যটকদের জন্য খোলা থাকে। এখানে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি লাগে না। এই জায়গাটা লোকাল লোকজনের পিকনিক স্পট হিসেবেই সুপরিচিত। এই বাঁ দিকে হলো ড্যাম, আর ডান দিকের এই রাস্তা ধরে আপনার সোজা বেশ খানিকটা হেঁটে যেতে পারেন। আর দেখুন এই দূরে যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরো ফরেস্ট এরিয়া। ইনফ্যাক্ট এই রাস্তাটা সন্ধ্যের পরে বন্ধ করে দেওয়া হয়, কারণ এটা এলিফ্যান্ট ক্রসিং জোন। এরপরে একটা জায়গা আছে, আমি জায়গাটা স্কিপ করে দিচ্ছি, ওটার নাম হচ্ছে কাবেরী নিসর্গধাম। এটা হচ্ছে একটা গার্ডেন। আমি স্কিপ করছি কারণ বিগত কয়েক মাসে তামিলনাড়ু এবং কর্ণাটকে এত সুন্দর সুন্দর গার্ডেন দেখে নিয়েছি আমি, যার মধ্যে উল্লেখযোগ্য বৃন্দাবন কেআরএস ড্যাম, বৃন্দাবন গার্ডেন কেআরএস ড্যামে, উটির কর্ণাটকা গার্ডেন। এগুলো দেখার পরে আমি আর এখানে যাব না, কারণ ড্রাইভার সাহেব নিজে বলছেন ওরকম কোনো ইন্টারেস্টিং নয়, এবং ইনি সেটাও বলছেন যে আপনি যদি কর্ণাটকা গার্ডেন এবং কেআরএস বৃন্দাবন গার্ডেন দেখে থাকেন তাহলে এটা দেখার কোনো দরকার নেই। এবার আপনারা এটাকে আপনাদের আইটিনারিতে ইনক্লুড করতে চাইলে করতে পারেন। এরপরে খুব সম্ভবত আমি সোজা চলে যাব এখান থেকে গোল্ডেন টেম্পল, অমৃতসরের গোল্ডেন টেম্পল নয়, কুর্গের। এটা একটা বুদ্ধিস্ট মনেস্ট্রি। চলুন যাওয়া যাক। এসে পৌঁছেছি আজকের থার্ড স্পট, নামড্রোলিং মনেস্ট্রি, বা এখানে যেটা পপুলারলি নোন অ্যাজ গোল্ডেন টেম্পল। এটা কিন্তু একটা বুদ্ধিস্ট মনেস্ট্রি, যেটা বলা হচ্ছে যে পদ্মনর্বু রিম্পোচে 1963 সালে এই মনেস্ট্রিটি তৈরি করেছিলেন। পরিবেশটা খুব সুন্দর, কিন্তু এপাশে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এখানকার মঙ্কদের থাকার জায়গা। সিমিলারও এদিকেও, দুদিকেই। আর সামনে হচ্ছে মেইন মনেস্ট্রির এন্ট্রিটা, এখান থেকে মনেস্ট্রির পিকটা দেখা যাচ্ছে। একটুখানি সামনে গেলেই মেইন মনেস্ট্রিটা দেখতে পাওয়া যাবে। দারুণ জায়গাটা, কিন্তু পেছনে মনেস্ট্রিটা দেখতে পাচ্ছেন। এখন মনে মনেস্ট্রিটা বন্ধ আছে, কিন্তু এত পিকচার্স কিউ জায়গাটা, এবং মানে অ্যাকচুয়ালি কিন্তু খুব শান্ত জায়গা। এখন অনেক টুরিস্ট এসছে বলে, আদারওয়াইজ কিন্তু খুবই শান্ত জায়গা। গোল্ডেন টেম্পল, যার আসল নাম নামড্রোলিং মনেস্ট্রি, দক্ষিণ ভারতের অন্যতম বৃহৎ তিব্বতীয় বৌদ্ধ মঠ।
1963 সালে এই বৌদ্ধ মঠটি প্রতিষ্ঠা করা হয়। এই মনাস্ট্রিটি তিব্বতীয় বৌদ্ধ স্থাপত্যের এক অনন্য নিদর্শন, যেখানে সোনালী ছাউনি, বিশাল বুদ্ধমূর্তি এবং রঙিন দেয়ালচিত্র রয়েছে। এই মনাস্ট্রির প্রধান আকর্ষণ হল 3টি সুবর্ণ বুদ্ধ মূর্তি, গৌতম বুদ্ধ, পদ্মসম্ভবা এবং অমিতায়াসু, যার প্রত্যেকটি প্রায় 40 ফুট উঁচু। সপ্তাহে 7 দিন সকাল 7টা থেকে সন্ধে 7টা পর্যন্ত ভক্ত এবং দর্শনার্থীদের এখানে প্রবেশ অবাধ। একটা কথা মাথায় রাখবেন, মাইসোরে যেমন একটা ডিস্ট্রিক্ট, কুর্গ একটা ডিস্ট্রিক্ট। আমি এর আগে যে জায়গাগুলো ঘুরলাম, দুবার এলিফ্যান্ট ক্যাম্প বা চিকলি, নামও ভুলে যাচ্ছি, যে ড্যাম, সেগুলো পরে হচ্ছে কুর্গ ডিস্ট্রিক্টে। এইটা হচ্ছে একদম বর্ডার, মানে এই জায়গাটা হচ্ছে মাইসোর ডিস্ট্রিক্টে পড়ে। কাবেরী নদী পেরিয়ে এপাশে এসে মাইসোর ডিস্ট্রিক্টে পড়ে হচ্ছে গোল্ডেন টেম্পল। দেখা হলো আপাতত গোল্ডেন টেম্পল। এরপরে খুব সম্ভবত কফি প্ল্যান্টেশন, আমি জিজ্ঞেস করে নিচ্ছি আর কিছু আছে কিনা। কফি প্ল্যান্টেশনে যাওয়ার আগে আমি লাঞ্চ করতে ঢুকেছি, কেন একটা ভালো একটা রেস্টুরেন্টে, এই কুশালনগরে, কুর্গে। কপাল দেখুন, এখানে ওই যে আমাকে সার্ভিস দিচ্ছে সে একজন বাঙালি, আলিপুরদুয়ারের। মানে আমি যেখানে যে মাদুরাইতে পেয়েছি, তার আগে মাইসোরে পেয়েছি, কোথায় পাইনি আমি বলুন, সব জায়গাতে। এখন যে জায়গাটা এসছি সেটা হলো কুর্গের কফি প্ল্যান্টেশন গার্ডেন। কুর্গ বিখ্যাত কিন্তু কফি প্ল্যান্টেশনের জন্য। আমার পেছনে দেখতে পাচ্ছেন কি কালো রঙের যেগুলো, এটা কিন্তু সব কফি শুকোতে দেওয়া হয়েছে। এখন দেখি এটা একটা গাইডেড ট্যুর, তো এখন এখান থেকে টিকিট কেটে ঢুকতে হবে, দেখি কীরকম টিকিটের প্রাইস বা কী ব্যাপার। কুর্গের এই কফি প্ল্যান্টেশনের গাইডেড ট্যুরের চার্জ 200 টাকা পার হেড। এর মধ্যে আপনাকে পুরো প্ল্যান্টেশনস গাইড ঘুরে দেখাবে এবং তার সঙ্গে এখানকার লোকাল কফি আপনি টেস্ট করতে পারবেন। গাইডের মুখে যা শুনলাম তার তর্জমা করলে এই রকম দাঁড়ায় যে কফি আমরা যেটা বাজারে দেখতে পাই সেগুলোর মধ্যে চিকরি নামে একটি বিশেষ জিনিস মেশানো থাকে, যেটা অ্যাকচুয়ালি শরীরের জন্য হার্মফুল। এটার প্রমাণ হিসেবে উনি বললেন যে বাজারের যে নামি দামি কফিগুলো পাওয়া যায় সেগুলো যদি কিছুক্ষণ আপনি বাইরে খোলা হাওয়ার মধ্যে রাখেন তাহলে একটা আর্দ্র ভাব চলে আসবে, যেটা চিকরির জন্য হয়। যদি কফি অরিজিনাল হয়, অর্থাৎ তার মধ্যে যদি অন্য কোনো খাদ না থাকে, তাহলে এই আর্দ্র ভাবটা কখনোই কিন্তু আসবে না। আর কফি প্ল্যান্টেশনে শুধু কফি গাছ নয়, কফির সঙ্গে আরও বিভিন্ন ধরনের গাছ যেমন এলাচ, দারচিনি ইত্যাদি অনেক ধরনের গাছও থাকে। এই প্ল্যান্টেশনে মূলত 2 ধরনের কফি প্রোডাকশন হয়। প্রথমটা হলো রোবাস্টা, যার দাম অপেক্ষাকৃত কম, 250 গ্রামের দাম 200 থেকে 225 টাকা। আর হচ্ছে অ্যারাবিকা, যেটা প্রিমিয়াম কোয়ালিটির, 250 গ্রামের দাম 450 টাকা। এই গাছটা হলো কোকো ট্রি, অর্থাৎ আমরা যে চকলেট খাই তার সোর্স হচ্ছে এই গাছটি। এই কফির প্রজাতিটি হলো রোবাস্টা কফি। আর কফি দেখতে কীরকম হয় জানেন? অনেকটা আঙ্গুরের মতো থোকা থোকা হয়, ঠিক এই রকম দেখতে হয়। এই যে সামনে বড় গাছটি দেখছেন, এটা হলো দারুচিনি গাছ। এ গাছের ছাল থেকেই দারচিনি তৈরি হয়। এই যে কফির থোকটা দেখছেন, এটা এখন রোস্টিং করার জন্য রেডি। কিছুদিনের মধ্যেই এগুলোকে তুলে রোদে শুকোতে দেওয়া হবে। আর এটা হলো ব্ল্যাক পিপার, অর্থাৎ গোলমরিচের গাছ। এই গোলমরিচও কিন্তু আঙ্গুর বা কফির মতোই থোকে হয়। কফি প্ল্যান্টেশনের মধ্যে রয়েছে লাল চন্দনের গাছও। গাইড সাহেব যেটা বললেন, এই গাছ বড় হয়ে কাটার উপযুক্ত হবে আজ থেকে 50 বছর পরে। প্ল্যান্টেশনের মধ্যে থেকে দুটো যে পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে, বাঁ দিকেটার নাম হচ্ছে কোটাবেট্টা আর ডান দিকেটার নাম হচ্ছে মন্ডলপেট্টি। এই মন্ডলপেট্টি এখানকার সানরাইজ পয়েন্ট, যেখানে আমি যেতে পারিনি, বাট একটা এক্সট্রা দিন সময় থাকলে অফরোডিং করে যাওয়া যায়। এটা হলো ছোটবেলায় বায়োলজি বইতে পড়া পতঙ্গভুক উদ্ভিদ। এই ফুলটির মধ্যে একটা জেলি জাতীয় পদার্থ আছে এবং এরা বিভিন্ন কীটপতঙ্গকে আকর্ষণ করে, বাট কোনো কীটপতঙ্গ
এর ওপর এসে বসলে পরেই এর ওপরের পাপড়িগুলো বন্ধ হয়ে কীটপতঙ্গটাকে গিলে খেয়ে নেয়। এই প্রথম এই গাছটা চাক্ষুষ করার সৌভাগ্য হলো। এটা হলো এলাচ বা কার্ডামাম গাছ। এই গাছের শুট থেকে এলাচ তৈরি হয়। যে সমস্ত কফি গাছ থেকে তুলে রোদে শুকোতে দেওয়া হয় সেগুলো কি করে বুঝবেন যে রোস্টিং করার জন্য রেডি আছে? যে কোনো একটা কফি বিন তুলে আপনি যদি নাড়া দেন এবং ভেতরের বিনটা যদি লুজ হয়ে আওয়াজ করে তাহলে সেগুলো রোস্টিংয়ের জন্য রেডি হয়ে গেছে। আর গাইডেড ট্যুরের শেষে আমাদের জন্য অপেক্ষা করছিল কফি টেস্টিং। আমাদের রোবাস্টা কফি টেস্ট করতে দেওয়া হয়েছিল। এ কফির টেস্ট সম্পূর্ণ আলাদা। আমরা যে রেগুলার কফি খাই একদমই তার মতো নয়। এতদিন ধরে ভ্লগিং করছি, এই কফি প্ল্যান্টেশনটা এসে কিন্তু একটা সম্পূর্ণ অন্যরকম অভিজ্ঞতা হলো। অনেক নতুন কিছু জানতে পারলাম, অনেক নতুন কিছু দেখতে পারলাম। এখানে একটা কফি প্ল্যান্টেশনের মধ্যে যে আরও কত কিছু এর মধ্যে ইনক্লুসিভ থাকে সেটা কিন্তু এখানে না এলে পরে আমি কোনোদিনই কিন্তু এটা কিন্তু আমাদের পক্ষে জানা এটা ইম্পসিবল হয়ে যেত। সুতরাং কুর্গ একবার আসুন, সম্পূর্ণ ইউনিক প্লেস। কিন্তু এখনও বলতে পারি অনেকের কাছে কুর্গ একটা অফবিট প্লেস, এবং আমার রেকমেন্ডেশন একবার কুর্গে আসুন। আর কফি প্ল্যান্টেশন কিন্তু ইজ আ মাস্ট ভিজিট। আর এই হলো কফি গ্রাইন্ডিং মেশিন, কিন্তু পাওয়ার না থাকার জন্য আমরা ডেমো দেখতে পেলাম না। প্ল্যান্টেশনের ভেতরেই রয়েছে কুর্গ হোমমেড ওয়াইন কাউন্টার। আপনারা চাইলে এখান থেকে পারচেজও করতে পারেন। কেমন লাগলো বলুন। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এখানে আপনি যে 200 টাকা দেবেন তার সঙ্গে এখানকার কফি কমপ্লিমেন্টারি। আমার কিন্তু দুর্ধর্ষ লাগলো। এত জিনিস, মানে কোকোর গাছ যে দেখিনি কোনোদিন, এলাচ গাছ দেখিনি, দারুচিনি দেখিনি, কফি গাছও বোধহয় আমি জীবনে দ্বিতীয়বার দেখলাম। এরকম প্রচুর গাছ, প্রচুর ইনফরমেশান জানতে পারলাম। আর এখানকার ওয়েদারটা খুব সুন্দর, বোঝা যাচ্ছে পুরো ন্যাচারাল প্ল্যান্টেশন কিন্তু এটা। কফি প্ল্যান্টেশন দেখার পরে মোটামুটি একদিনে ডে 1-এ যদি আপনারা আসবেন তাহলে কিন্তু এই সাইট সিনগুলো করবেন। কারণ কুর্গের ব্যাপারটা কি বলুন তো, কুর্গটা হচ্ছে ডিস্ট্রিক্টের, মাদিকেরিটা হচ্ছে সেন্ট্রালে। ওটাকে বেস করে আপনাকে চারিদিকে ঘুরতে হবে। এটা 3টে দিক হয়। একটা সাইড যেটা, সেটা হলো এইটা কুশলনগর, যেখানে আমি এলিফ্যান্ট ক্যাম্প দেখালাম, চিকলি ড্যাম, তার সঙ্গে একটা আছে নিসর্গ, কাবেরী নিসর্গ উদ্যান, যেটা ওটা আমি গেলাম না, গোল্ডেন টেম্পল সেটা, আর মোস্ট ইন্টারেস্টিং কফি প্ল্যান্টেশন। এই জিনিসটা কিন্তু একদিনে হয়। আর তার সঙ্গে আর একটা জিনিস হয় যেটা আপনারা সেম ডেতে ইভিনিংয়ে করবেন, ওটা ইভিনিংয়েই করতে হবে, রাজা সিট পিক, যেটা আমি এখন এলাম, এখন 3টে বাজে। আমি আবার চলে যাব হচ্ছে ওখানে, মানে আমার ড্রাইভার সাহেব আবার আসবেন 5টার সময়, আমাকে নিয়ে যাবেন একদম আমার হোটেলের কাছে। এটা কিন্তু আপনারা একদিনে করতে পারেন। এবার সমস্যা হচ্ছে এগুলো না টাইম কনস্ট্রেন্ট আছে, এই জন্য আপনার সময়টা বেশি লাগে। যেমন কুশলনগরের যে এলিফ্যান্ট ক্যাম্প, সেটা আপনাকে সকাল 9টা থেকে 11:30, এই 2.5 ঘন্টা স্প্যানের মধ্যেই কিন্তু কমপ্লিট করতে হবে, তারা অন্য সময় হবে না। হলো রাজা সিট পিকে হচ্ছে সানসেট পয়েন্ট। রাজা সিট পিক সানসেট পয়েন্ট বলে আপনাকে কিন্তু কোনো সানসেটের সময় যেতে হবে, আপনি সারাদিনে গিয়ে কোনো লাভ হবে না। এইটা হলো একটা পার্ট। আর এখন আমি এসেছি আমার হোটেলে, চট করে আমার হোটেলটা দেখে নিই। হোটেলের বাইরের ভিউটা আগে দেখুন, তারপরে দেখুন হোটেলের ভেতরের ভিউটা। এই হলো আমার হোটেলের রুম, বেশ বড় রুম কিন্তু। এখন সকালে এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম, বিছানার অবস্থা খুবই খারাপ। একটা বেড দিয়েছে, একটু পুরনো ধাঁচের, কিন্তু আমার যথেষ্ট ভালো লেগেছে। টাওয়েল আছে, সাবান আছে, এখানে সুইচ বোর্ড আছে, এখানে একটা জিনিসপত্র রাখার জায়গা আছে, আর এখানে টি কফি মেকারের শুধু এটা রাখাই আছে, অন্য কিছু নেই। ঠিক আছে, সেটা একবার দেখি এর ভেতরে কিছু আছে। ফাঁকা ড্রয়ার দুটো দিয়েছে মনে হচ্ছে, হ্যাঁ দুটোই ফাঁকা ড্রয়ার। এখানে দেখুন, এখানে একটা আলমারি আছে, আলমারির ভেতরে কিছু আছে নাকি দেখে নিই। না, আলমারির ভেতরে তো কিছু নেই মনে হচ্ছে, নেই। এই একটা বড় জানলা, এখানে একটা টিভি, আমি জানি না টিভি চলবে কি না। ঠিক আছে, এই হলো ওয়াশরুম। ওয়াশরুমের ভেতরটা মানে বেশ বড় ওয়াশরুম, যথেষ্ট বড় ওয়াশরুম এটা। কমোড আছে, বালতি আছে, হট ওয়াটারও আছে। এখানে একটা বসার খুব সুন্দর জায়গা আছে, চেয়ার টেবিল করা আছে। আর এই হলো বেসিন স্পেস ওয়াশরুমের বাইরে। আর এই দিকের ভিউটা দেখুন, বাইরের দিকে পুরো পশ্চিমঘাট পর্বতমালার রেঞ্জটা দেখতে পাওয়া যাচ্ছে। হোটেলে ফিরে ঘন্টা 2 রেস্ট করার পরে চলে এসেছি আজকের দিনের শেষ স্পট,
এই জায়গাটা, এটার নাম হচ্ছে রাজা সিট পিক। এটা একদম শহরের মধ্যেই। আমার হোটেল থেকে মিনিট 5 সময় লাগলো গাড়িতে। এখানকার এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা। রাজা সিট পিক হলো মাদিকেরি বা কুর্গের ওয়ান অফ দ্য বেস্ট সানসেট পয়েন্ট। আপনারা দেখতে পান আমার ডান দিকে, এটাই হলো রাজা সিট পিকের স্পটটা। এবার সামনে টিকিট কাউন্টার আছে, টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। এখানে এখন মানে সব জায়গাতেই এন্ট্রি ফি অনেকটাই বেড়ে গেছে, 10 টাকাটা হয়ে গেছে 20 টাকা। এই জায়গাটা কিন্তু শুধুমাত্র সানসেট পয়েন্টের জন্য। তবে এখানকার গার্ডেন বা ফ্লাওয়ার ভিউগুলো কিন্তু ইটস রিয়েলি নাইস। মাদিকেরি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এই রাজা সিট পিক এখানকার অন্যতম জনপ্রিয় সানসেট পয়েন্ট। একসময় কুর্গের রাজাদের অন্যতম পছন্দের জায়গা ছিল এই স্পটটি। সেখান থেকেই এই জায়গার নাম হয়েছে রাজা সিট পিক পয়েন্ট। এই ভিউ পয়েন্ট থেকে পশ্চিমঘাট পর্বতমালার একটি বিশাল রেঞ্জ এবং সম্পূর্ণ কফি প্ল্যান্টেশনের একটি এরিয়াল ভিউ আপনি পেয়ে যাবেন। শীতকালে এখানে এলে উপত্যকার ওপর কুয়াশার মেঘের আস্তরণ দেখতে পাওয়া যায়, যা এক স্বপ্নময় অনুভূতি তৈরি করে। এই যে ভ্যালিটা সামনে দেখছেন, এই ভ্যালিটা, এই যে মিস্টিক ব্যাপারটা, পুরো ধোঁয়াশা সারা বছর ধরে কিন্তু এই একই রকম থাকে। এবং বর্ষাকালে এলে পরে যখন মেঘটা এর নিচে চলে আসে তখন দেখতে কিন্তু বিউটিফুল লাগে। এই সিনিক বিউটিটা বর্ষাকালে টেক্স ইট বেস্ট ফর্ম। এবং এটাই কিন্তু মেন রিজন এই কুর্গকে বলা হয় স্কটল্যান্ড অফ ইন্ডিয়া। মেন ভিউ পয়েন্ট থেকে একটা রাস্তা সামনের দিকে এগিয়ে গেছে নিচের দিকে। এটা আরেকটা ভিউ পয়েন্ট। মানে রাজা সিট পিকে বেশ কয়েকটা ভিউ পয়েন্ট আছে, যাতে ভিড় হলে পরে বিভিন্ন জায়গা থেকে কিন্তু লোকজন সানসেটটাকে অবজার্ভ করতে পারে। এখন ওদিকেই যাচ্ছি। এখানে একটা জিনিস আপনাদের বলতে পারি, এই ভিউ পয়েন্টে এখানে কুর্গটা একটা এমন জায়গাতে যেখানে আপনি সানরাইজ এবং সানসেটের জন্য আলাদা আলাদা ভিউ পয়েন্ট পাবেন। যেটা আপনাদের আমি আগে বললাম, এই রাজা সিট পিক হচ্ছে সানসেট ভিউ পয়েন্ট। আপনাকে এখানে সন্ধ্যের বেলায় আসতে হবে। আর যদি সানরাইজ দেখতে চান একদম সকাল সকাল আপনাকে গাড়ি ধরে চলে যেতে হবে মন্ডলপট্টি পিক। সেটা হচ্ছে জাস্ট এর অপোজিট অবভিয়াসলি। তার জন্য কিন্তু আপনার নর্মাল হোটেলের গাড়ি যাবে না, আলাদা করে এখান থেকে জিপ ভাড়া করতে হয়। সেই জিপের ভাড়া হচ্ছে 2500 টাকা পার জিপ। আর মোটামুটি ওখানে লাস্টে 4 থেকে 5 কিলোমিটার অফ রোডিং হয় এবং তারপরে থেকে 200 আর 250 কিলোমিটার আপনাকে হেঁটে যেতে হয়। পুরো জিপের প্যাকেজ হচ্ছে 2500 টাকা আপ ডাউন, প্লাস ওখানে 8 ঘন্টা স্টে। তো ওটার জন্য আপনাকে সকালবেলা 5টার সময় হোটেল থেকে স্টার্ট করে দিতে হবে। কুর্গে এসে কেনাকাটার জন্য 2-3টে জিনিস কিন্তু ট্রাই করতে পারেন। আমি যে কফি প্ল্যান্টেশনে গেছিলাম সেখানে আপনাদের দেখিয়েছি, সেখানে কিন্তু কোকো প্ল্যান্টও আছে। মানে এখানে চকলেট কিন্তু তৈরি হয়। এক কফি তো আছেই, আর আছে হচ্ছে এই যে কফির বিন দিয়ে তো কফি হয়, কফির যে বাইরে যে খোলসটা থেকে যায় সেটা দিয়ে লোকাল ওয়াইন তৈরি করে। শুধু তাই নয়, বিভিন্ন স্পাইস দিয়ে, যেমন ছোটো 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 এইটুকু মশলা মানে লঙ্কা পাওয়া যায়, স্পাইসি ওয়াইনও কিনতে পাওয়া যায়। এবং ইনফ্যাক্ট পুরো কুর্গ জুড়েই কিন্তু আপনি এই ওয়াইন শপসগুলো আপনি দেখতে পাবেন। পুরো আছে, প্রত্যেকেই গেলে আপনাকে টেস্ট করাবে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, ওয়াইন যদি মিনিমাম 5 ইয়ার্স ওল্ড ফার্মেন্টেশন না হয়, সে ওয়াইন তো কোনো খেতে তো ভালো লাগবেই না। যারা ওয়াইন পছন্দ করেন, উল্টো পেট খারাপ হয়ে যাবে। তো আমি কফি প্ল্যান্টেশনের ভেতরে যে ওয়াইন শপটা ছিল সেখান থেকে টেস্ট করেছিলাম, ভিডিও করতে পারিনি, এতই মানে মশগুল ছিলাম আর কি ওয়াইন টেস্ট করতে। ওয়াইনের দাম রেঞ্জ করে হচ্ছে বিটুইন 500 to 2000 রুপিস। আবার যে আমি একটা স্যাম্পল কিনেছি। আর যদি আপনি 20 ইয়ার্স ফার্মেন্টেশনে কেনেন তাহলে তার টেস্টও যেমন ভালো হবে, রেটও বেড়ে যাবে। কফিতে চিকোরি ফ্রি কফি, যেটা কফির বেসিক্যালি হার্মফুল আইটেম, সেটা ছাড়া কফি কিন্তু প্ল্যান্টেশনের ভেতর থেকে আপনারা কিনতে পারেন। আজকে যে মেশিনটা দিয়ে গ্রাইন্ড করে, মেশিনটা খারাপ ছিল, কারেন্ট ছিল না, মেশিন খারাপ ছিল না, কারেন্ট ছিল না, তাই সেটা লাইভ আমি দেখতে পেলাম না। তবে আমি কফি নিয়ে এসেছি, দাম কিন্তু বেশি। অ্যারাবিকা যেটা, সেটা কিন্তু একটু হাই রেঞ্জের কফি, সেটা কিন্তু আপনারা নিতে পারেন। আর উটিতে যেরকম হ্যান্ডমেড চকলেট পাওয়া যায়, এখান থেকেও আপনারা সেটা কালেক্ট করতে পারেন। এগুলো কিন্তু এখানকার কালেক্টেবলস, বাট দোকান দেখে কিনবেন।
ড্রাইভারের রেকমেন্ডেশনে যাবেন না, নিজে যাচাই করে কিনবেন। সেদিন সন্ধেবেলা রাজা সিট পিক থেকে আমি যে সানসেটের ভিউ পেয়েছিলাম, আমার জীবনে দেখা এটা অন্যতম সূর্যাস্তের দৃশ্য। পশ্চিমঘাট পর্বতমালার কোলে সূর্য ডুবে যাচ্ছিল, আর সেই ছবি ক্যাপচার করেছিলাম আমি আমার ক্যামেরার, আর সেটাই শেয়ার করে নিলাম আপনাদের সাথে। রাজা সিট পিক থেকে ফিরে এসে আমি এখন এসেছি কুর্গের মেন মার্কেটে, মানে মাদিকেরির মেন মার্কেটে। এই জায়গাটা দেখুন অত ভিড় ভিড়াক্কার নেই, কিন্তু খুব লাইভলি জায়গাটা। এই পুরো পেছনে যতটা দেখতে পাচ্ছেন পুরো হচ্ছে মার্কেট প্লেস। আর এই যে মন্দিরটা পেছনে দেখছেন আমার, এই মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে, এখান দিয়ে একটুখানি গেলেই হচ্ছে আমার হোটেল, মানে একদম মার্কেটের মধ্যে। আর এখান থেকে বাস স্টেশন হচ্ছে মোটামুটি 100 মিটারের মতোই। আচ্ছা, এবার কুর্গ কী করে আসবেন? আমি আগেই বলেছি কুর্গের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে মাইসোর এবং এয়ারপোর্ট হচ্ছে ব্যাঙ্গালোর। সুতরাং আপনারা, আমি আগের ভিডিওতে বলেছি মাইসোর কী করে আসবেন। আপনারা সরাসরি হাওড়া থেকে সাপ্তাহিক একটা ট্রেন আছে, ওটাতে করে আসতে পারেন, অথবা যে কোনোভাবে ব্যাঙ্গালোর এসে সেখান থেকে বাস ধরে মাইসোর আসতে পারেন। এবার আপনারা যদি ব্যাঙ্গালোর পৌঁছে দেন, ব্যাঙ্গালোর থেকে কিন্তু সরাসরি আপনারা বাস পেয়ে যাবেন, ভলভো বাস পেয়ে যাবেন কুর্গ আসার জন্য। কুর্গ ব্যাঙ্গালোর থেকে আসতে সময় লাগবে হচ্ছে 5 থেকে 5.5 ঘন্টা, 300 কিলোমিটারের মতো ডিস্টেন্স। রাস্তা খুব ভালো, খুব মানে কোনো অসুবিধা হবে না। আসলে আমি যারা বাসটাতে গতকালে ছিলাম ওটা ঘুরপথে এসেছিলো, হাসান সোমারপেট হয়ে এসেছিলো, কিন্তু আদারওয়াইজ যদি মাইসোর হয়ে রাস্তাটা আসে তাহলে কিন্তু সময়ও কম লাগে এবং রাস্তা খুবই ভালো। কালকে আমি যখন ফেরত যাবো আমি মাইসোরের রাস্তা দিয়ে ফেরত যাবো। এখন এখানে বিশেষ কিছু করার নেই, একটু জাস্ট মার্কেটটা ঘুরে বেড়াচ্ছি। আপনাদের সঙ্গে আবার দেখা হবে আমার কালকে সকালের প্ল্যানটা। তাহলে ডে 1টা বোঝা গেল। ডে 1 আমি যা করলাম সেইগুলোই সব করে নিতে পারেন, কিন্তু ডে 2টা কালকে আমি আপনাদের দেখিয়ে দেবো কী হতে পারে। আর ডে 3তে কী হবে সেটা আপনাদের বলে দেবো কী হতে পারে। ডে 3 কিন্তু অ্যাকচুয়ালি না, ইটস 2.5 days। ডে 3 পুরোটা কিন্তু লাগে না, সেটা আপনাদের আমি বলে দেবো। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে আবার কালকে সকালে।